নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজ সন্ধ্যাবেলার প্রতিবেদনে। আজকে ঢাকা জুড়ে খুবই গোলমাল হচ্ছে। ঢাকাতে আজকে আওয়ামী লীগের ডাকে মিছিল ছিল, সমাবেশ ছিল। সে সমাবেশ যদিও সেই অর্থে সফল হয়েছে বলা যায় না, তবে এখানে এবং এই রাউন্ডে আজকে ওখানে যেটা হয়েছে সরকারি পক্ষের জয় হয়েছে, সরকার এবং সেই পক্ষের। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সরকার পক্ষের একটা বড় পরাজয় আজকে হয়ে যাচ্ছে। তার সূত্রপাত হয়েছে, অবশ্য আজকে নয়, সূত্রপাতটা হয়েছে গত শুক্রবার, গত পরশুদিন এই সূত্রপাতটা হয়েছে। এবং সেই ব্যাপারে আপনাদেরকে বলবো, দয়া করে, এটা অত্যন্ত গভীর বিষয় এবং অত্যন্ত কি বলবো, একটা দেশের পক্ষে খুব ভালো বিষয় নয়। এবং সেই বিষয়টা আমি বলবো, দয়া করে শেষ পর্যন্ত শুনবেন এবং তারপরে আপনাদের মতামত কি সেগুলো জানাবেন। আপনাদের এই বাংলাদেশের যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সমেত 61 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খবরটা শুনলে মনে হচ্ছে অবিশ্বাস্য খবর, তাই তো? তো ঠিক আছে, অবিশ্বাস্য খবর যদি মনে হয় তাহলে একদম প্রথমেই এই খবরটা কোত্থেকে এসছে, প্রথমেই যেখান থেকে এসেছে এবং যে এক্স হ্যান্ডেল এবং যে খবরের প্রথম পাতাটা আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি। একবার দুটো জিনিসের দেখে নিন এক্স হ্যান্ডেল এবং যে সংবাদপত্রে যে খবরটি প্রকাশ হয়েছে। এটা কিন্তু সব জায়গায় বাংলাদেশের সংবাদপত্রে আমি যতদূর জানি এই খবরটি এখনো অবধি প্রকাশ হয়নি। সুতরাং হবে, 2-1 দিনের মধ্যেই হবে। দেখে নিন। দেখে নিলেন, এইবার শুনুন, এইবার বলি, খবরের ভেতরে যাই, খবরটি কি সেইগুলো বলি। গত পরশুদিন সিলেটের সাবেক মেয়র, প্রাক্তন মেয়র ও আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী একটি অভিযোগ দায়ের করেছেন। কোথায় দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছেন তিনি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে। আন্তর্জাতিক অপরাধ আদালত কি ইত্যাদি সে ব্যাপারগুলো পরে আস্তে আস্তে বলবো। সেখানে যে রোম স্ট্যাটিউট সারা এখন পৃথিবী একটা আইনে চলে, সারা পৃথিবী আমার দেশ বলে আমি যা খুশি করতে পারবো তা তো চলে না। সুতরাং সেই আইনে রোম স্ট্যাটিউট বা রোম সংবিধির 15 নম্বর ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য 61 জনের বিরুদ্ধে, মানে মোট 62 জনের বিরুদ্ধে। মামলাটা কোথায় করা হয়েছে আবার একবার বলে দিই, তারপরে ভেতরে খবরে যাব। মামলাটি দায়ের করা হয়েছে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে, যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এইখানটায়। এবং সেখানটায় কি বলা হয়েছে, এবার বিষয়ে যাই। অভিযোগটা হচ্ছে গত 5ই আগস্ট, মানে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হলেন, সেই দিন থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের, বাংলাদেশে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
মানে সংখ্যালঘুদের এবং বাংলাদেশের পুলিশ বাহিনীকে পর্যন্ত নির্মমভাবে, পুলিশ বাহিনীর বহু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেগুলো যাকে বলা হয় গণহত্যা। এবং এই গণহত্যার দায়ে এবং মানবতা বিরোধী অপরাধে এই মামলাটি করা হয়েছে এবং এই খবরটি জানানো হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায়। আনোয়ারুজ্জামান চৌধুরী এই খবরটি দিয়েছেন, এই কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা আইসিসির কাছে সমস্ত তথ্য ও প্রমাণ জমা দিয়েছি। ইউনূস ছাড়া যে মোট 62 অভিযুক্ত, তার মধ্যে ওই যে ছবিগুলো দেখে নিলেন তো কয়েকজনের ছবি, আরো অনেকেই আছে। 62 অভিযুক্তের মধ্যে আছে ইউনূসের যে মন্ত্রিসভা, ইউনূসের মন্ত্রিসভার মানে উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভা বলাটা ভুল, উপদেষ্টা পরিষদের সব সদস্য, বৈষম্য বিরোধী জোটের যে ছাত্র সমন্বয়করা, তারা সবাই রয়েছেন এর মধ্যে ভিডিও বার্তায়। এবং সেখানে যেটা বলা হয়েছে, মূল অভিযোগের সাথে প্রায় 800 পৃষ্ঠার নথি সংযুক্ত করা হয়েছে। 800 পৃষ্ঠা মানে সাপোর্টেড বাই ডকুমেন্টস। শুধু একটা খবর দিয়ে দিলাম তা নয়, খুব শীঘ্রই আইসিসিতে তিনি আরও জানিয়েছেন আরও 15,000 অভিযোগ দায়ের করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে আওয়ামী লীগের যারা এই বিচার বিভাগ ইত্যাদিগুলো দেখেন তাদের মধ্যে। এতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা একে একে, মানে এটা আওয়ামী লীগ থেকে করা হবে না, যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা একে একে অভিযোগ জানাবেন। অর্থাৎ যে বাড়ির যাদের সন্তান গেছে, যে বাড়ির মানুষ গেছে, তারাও একে একে অভিযোগ, তাদের বাড়ির লোক তারাও অভিযোগ জানাবেন। উল্লেখযোগ্য ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এরপরে কয়েকদিন আগেও বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে ইসকনের সমালোচনা করে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং হিন্দু সম্প্রদায় এবং সেখানে যারা আইন রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ না, সেটা একদিকেই হয়। সংঘর্ষ তো বললে দুদিকে বলা হয়, এটা দুদিকে নয়। তো এই কারণে 5ই নভেম্বর রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী সেখানে অভিযোগ চালায় এবং এরাও পর্যন্ত এইবার ইন্টারন্যাশনাল কোর্টে সবাই মামলা করবে। ভারত বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর সম্প্রতি যে হামলা, সেই হামলার নিন্দা করেছে ভারত এবং বলেছে যে এই ধরনের কর্মকাণ্ড আমাদের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করবে। 5ই আগস্টে আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে, তারপর থেকে যে সমস্ত কাণ্ডগুলো হচ্ছে এবং সেখানটায় বলা হয়েছে মানে প্রচুর যে খুন জখম হয়েছে, নিহত হয়েছে, সেইটা এই সম্পর্কে যে খবরের কাগজে বলা হয়েছে, যে খবরটাতে দেয়া হয়েছে, সেখানটা বলা হয়েছে কি জানেন? বলা হয়েছে যে apart from Yunus, these 62 accused include all members of Yunus's cabinet and the student leaders of the Anti-Discrimination Alliance. About 800 pages of documents have been attached to the original complaint according to the video message. তাহলে এইবার এখানটায় শুরু হয়ে গেল ইউনূস। এটা হচ্ছে ইউনূস কিন্তু একটা বিশ্ব রেকর্ড করলেন। শান্তিতে নোবেল জয়ী পৃথিবীতে এর পর্যন্ত তো অনেকেই হয়েছেন, কিন্তু সেই শান্তিতে নোবেল জয়ী কারোর বিরুদ্ধে গণহত্যার মামলা, এটা পৃথিবীতে এই প্রথম। আপনাদের মনে আসতে পারে, প্রশ্ন জাগতে পারে, আমি যেটা বললাম যে এই যে রোম স্ট্যাটিউট বা রোম সংবিধি, তার যে আর্টিকেল 15 অনুসারে মামলাটা হয়েছে, তা আর্টিকেল 15টা কি? আর্টিকেল 15টা সেখানে বলা হয়েছে, আমি একদম এই করে বলে দিচ্ছি, প্রথমে আইনটা বলে দিচ্ছি, নিয়ম সেটা ইংরেজিতে উদ্ধার করছি। আর্টিকেল 15 of the Rome Statute of the International Criminal Court
allows individuals, groups and organizations to send information to the office of the prosecutor, যাকে বলা হয় OTP, about alleged crimes within the ICC jurisdiction. তার মানেটা দাঁড়াচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট, সেই কোর্টে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোনো গ্রুপ, কোনো দল, কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা, তারা সেখানটায় ইনফরমেশন, তথ্য পাঠিয়ে সেখানে তার যে অ্যালেজড যে ক্রাইম তো এখনো তো যতক্ষণ না বিচার হবে ততক্ষণ তো অ্যালেজড বলতে হবে, ততক্ষণ তো বলা যাবে না যে এটা ক্রাইম। সেই জন্য অ্যালেজড ক্রাইম অর্থাৎ কথিত যে সমস্ত অপরাধ, সেই অপরাধ আইসিসিতে তার বিচারের জন্যে সেখানটায় দেয়া হয়, আর্টিকেল 15-এ দেয়া যায়। এইটা হচ্ছে কথা, রোম স্ট্যাটিউট আর্টিকেল 15 এইটা বলছে। আমি আরেকবার পড়ছি, সেখানে বলা হয়েছে আর্টিকেল 15 অফ দ্য রোম স্ট্যাটিউট অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট allows individuals, groups and organizations to send information to the office of the prosecutor about alleged crimes within the ICC's jurisdiction. এবার যে ক্রাইম ওখানে পাঠানো হলো, পাঠানো হওয়ার পরে এইবার কি হবে, স্টেপগুলো বলছি, প্রাথমিক যে স্টেপগুলো সেগুলো একটু প্রথমে বলে দিচ্ছি, যে কিভাবে এই যে অফিস অফ প্রসিকিউটর তারা কিভাবে এইটাকে অ্যাসেস করবেন যে কি হয়েছে। সেখানে বলা হচ্ছে দ্য অফিস অফ প্রসিকিউটর অ্যানালাইজেস অল ইনফরমেশন রিসিভড টু ডিটারমাইন ইটস সিরিয়াসনেস। এটা কতটা ভয়ঙ্কর, কতটা সিরিয়াস, সেই সিরিয়াসনেসটা তারা বিচার করবেন সঙ্গে যে নথিপত্র দেওয়া হয়েছে তার ভিত্তিতে। and if it falls within the ICC's jurisdiction, এটা যদি আইসিসির জুরিসডিকশন তাদের বিচারের এরিয়ার মধ্যে, বিচার ক্ষেত্রের মধ্যে যদি পড়ে, তাহলে তারা এইবার পরবর্তী কাজে যাবেন, পরবর্তী ব্যাপার। ঠিক আছে, এইবার তাহলে প্রশ্নটা আসবে যে আচ্ছা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আমার দেশের ব্যাপার। আরে আমার দেশের, আমার বাড়ির ব্যাপার হলে কি আমার বাড়ির ব্যাপার বাড়ির মধ্যে থাকবে? আমি যদি বাড়ির মধ্যে কাউকে মারি, বাড়ির মধ্যে কোনো খুন করি, কোনো অন্যায় করি, সেটা কি আমার বাড়ির মধ্যে থাকে? থাকে না, সেটা তো দেশ তাকে দেখে। তেমনিভাবে দেশের আদালতে বিচার হয়, তেমনি দেশের মধ্যে দেশ যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার হবে কোথায়? তার বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। সুতরাং আমার বাংলাদেশে কি হয়েছে না হয়েছে তাদের দেখার কি আছে? এটা চলে না। তাহলে তো আপনি বলবেন আমার বাড়িতে কি করেছি না করেছি সেটা দেশের কি দরকার, আইনের কি দরকার? এইবার বলি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেটা কি বস্তু। এখানে বলা হচ্ছে দি আইসিসি ইজ দ্য ফার্স্ট পার্মানেন্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল হ্যাভিং জুরিসডিকশন ওভার ইন্ডিভিজুয়ালস accused of the crime of genocide, war crimes, crime against humanity and the crime of aggression. রোম স্ট্যাটিউটের 5 নম্বর ধারায় বলে দেওয়া রয়েছে যে গণহত্যা, যুদ্ধ সংক্রান্ত অপরাধ, হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এবং কোনো দেশের ওপরে, আমি একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়লাম, এই যে অ্যাগ্রেশন, এই অপরাধ, এই সবগুলো হচ্ছে রোম স্ট্যাটিউটের 5 নম্বর ধারা অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তার বিচার করবে। এটা হচ্ছে পৃথিবীতে ফার্স্ট পার্মানেন্ট আন্তর্জাতিক আদালত। এইবার বলি, এইবার প্রশ্ন আসবে ওখানে যে একটা কথা হলো না, যদি আইসিসির জুরিসডিকশনে যদি পড়ে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার জুরিসডিকশনে পড়া দরকার। তা আইসিসির জুরিসডিকশন সম্পর্কে কি বলা হয়েছে আইনে, এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের? সেখানটায় বলা হয়েছে, বলুন শুনুন, হোয়াট ইজ দ্য জুরিসডিকশন অফ দ্য আইসিসি আন্ডার দ্য রোম স্ট্যাটিউট? অ্যাকর্ডিং টু দ্য রোম স্ট্যাটিউট, it is the duty of every state,
পৃথিবীর প্রত্যেকটা দেশের এটা হচ্ছে ডিউটি। অ্যাকর্ডিং টু দ্য রোম স্ট্যাটিউট, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি স্টেট to exercise its criminal jurisdiction over those responsible for international crimes. The International Criminal Court can intervene where a state is unable or unwilling to genuinely carry out the investigation and prosecute the perpetrator. আবার পড়ছি জায়গাটা। The International Criminal Court can intervene where a state is unable or unwilling to genuinely carry out the investigation and prosecute the perpetrators. মানে আইসিসি আন্তর্জাতিক এই যে অপরাধ আদালত, এরা ইন্টারভেন, এরা এখানে মাথা গলাতে পারে, এরা বিচার করতে পারে যেখানে সেই রাষ্ট্র যদি আনএবল হয়, অসমর্থ হয়, কিংবা আনউইলিং, অনিচ্ছুক হয়, কি যে জেনুইনলি ক্যারি আউট, যে জেনুইনভাবে সত্যিভাবে বিচার করা, ইনভেস্টিগেশন করা এবং যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিতে, প্রসিকিউট দ্য পারপেট্রেটার্স, অপরাধ যারা করেছে তাদেরকে শাস্তি দিতে যদি তারা ফেল করে রাষ্ট্র, তখন ইন্টারন্যাশনাল ক্রাইম যে ক্রিমিনাল কোর্ট তারা সেখানটায় হস্তক্ষেপ করবে। তার মানে এই যে বাংলাদেশে গত 3 মাস ধরে, মানে সেই 5 আগস্টের পর থেকে যে চলছে, যে সমস্ত হত্যাকাণ্ড চলছে, মানবতা বিরোধী অপরাধ কাণ্ড চলছে, সেগুলো এইবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে। আমাদের কাছে আরও খবর আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ভারতের হরিশ সালভে, বিখ্যাত আইনজ্ঞ, সেই হরিশ সালভে তিনি এই সমস্ত ব্যাপারগুলো দেখাশুনো করছেন। এই খবরটাও আমাদের কাছে আছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই যে একটা কথা বললাম যে তিনি অলরেডি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন, শান্তিতে নোবেল জয়ের পর গণহত্যার দায়ে অভিযুক্ত এই প্রথম কোনো শান্তিতে নোবেল জয়ী, শান্তিতে কেন, যে কোনো সাবজেক্টে নোবেল জয়ী গণহত্যায় অভিযুক্ত এতদিন হয়নি কোথাও। সেই বিরল কৃতিত্বের অধিকারী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নামের আগে নোবেল জয়ী না লিখলে নাকি তার খুব খারাপ লাগে, এবং বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের কথায় কথায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস না বললে তাদের নাকি ঠিক একটা শান্তি হয় না। সেই মোহাম্মদ ইউনূস এইবার আন্তর্জাতিক আদালতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্যে তাকে অভিযুক্ত হচ্ছেন। এবং এই অভিযোগ আপনারাও জানেন যে এই অভিযোগ সত্যি বলে এই সরকার, অন্তর্বর্তী সরকার ইন্ডেমনিটি দিয়েছে। বিচার হবে না ওদের, এই বিচার হবে না। আপনারা একটা জিনিস বলতে পারেন, 5 আগস্ট থেকে 8 আগস্ট এই সময়টা কেন দিয়েছে এই জন্যেই দেয়া হয়েছে যে ইন্ডেমনিটির সময়টাও কিন্তু এটা কভার করছে, এবং সেই জন্যেই এটা আরো বিশদভাবে বিশেষভাবে দেয়া হয়েছে। তবে সেই জন্য বলছি, বাংলাদেশের মানুষ যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগ এবং যারা আজকে অত্যাচারের মুখোমুখি হচ্ছেন, আপনাদেরকে বলি আপনারা ভেঙে পড়বেন না, মনে জোর রাখুন, মনে জোর থাকুন। আপনার পাকিস্তান আমলেও অনেক অত্যাচার সহ্য করেও বাংলাদেশে তখনও তৈরি হয়নি, পূর্ব পাকিস্তানের দিন কাটাতে হয়েছে, আপনার না হোক আপনার পূর্বপুরুষের কাটাতে হয়েছে। এখন আপনারা যারা আছেন মনে জোর রাখুন, এই অত্যাচারী শাসন এটা সারা দুনিয়াতে কিন্তু এদের মুখ পুড়বে এবং এরা যথাযোগ্য শাস্তি পাবে। এটা তো গেল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ব্যাপার আমি বললাম। এদিকে শুনুন যে আরো একটা খবর হচ্ছে যে আমাদের শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে যোগাযোগ হয়েছে, এবং এই যোগাযোগের পরে
এই যোগাযোগ হয়েছে এবং তার সঙ্গে আজকে ওখানে মানে আমাদের যে ফোনে যোগাযোগ শুধু নয়, আপনাদেরকে বলেছি, এর আগেও খবর দিয়েছি, একটা এপিসোড তৈরি করেছি, ভারতের সেনাপ্রধান তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে যা বলার সেটা বলেছেন, সে ব্যাপারেও আগে আমরা জানিয়েছি। মানে ভালো কথা, প্রশংসা সূচক কথা নয়, যাকে বলা যায় সাবধান করে দেয়া, হুমকি নয়, সাবধান করে দেয়া যে আইন শৃঙ্খলা রাখুন, নইলে এই যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগের লোকরা মারা যাচ্ছে, আওয়ামী লীগের নাম উনি করেনি, উনি বলেছেন সংখ্যালঘুদের কথা, তো তাদের যে ওপরে অত্যাচার হচ্ছে এগুলো সামলান, নইলে কিন্তু অন্য কিছু করতে ভারত বাধ্য হবে। সুতরাং সব দিক দিয়ে চাপ আসছে, শুধু ট্রাম্পের ক্ষমতায় বসতে দেরি আছে বলে তিনি 20শে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস 20শে জানুয়ারির আগেই অনেক কিছু হয়ে যাবে। কি হয়ে যাবে সেটা আপনারা দেখতেই পাবেন। আজকে তাহলে এইখানেই থামছি, এই পর্যন্তই থামছি। যদি আমাদের এই এপিসোড ভালো লেগে থাকে, অবশ্যই যারা এখনও আমাদের এই এপিসোডকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আপনাদের মতামত জানান এবং আপনাদের পরিচিত জনদেরকেও শেয়ার করুন আমাদের চ্যানেলের লিঙ্ক। এখানেই থামছি, আবার দেখা হবে পরের প্রতিবেদনে। ততক্ষণ অবধি নমস্কার, ভালো থাকবেন।